পৃথিবীতে ফিনিক ফোঁটা জোছনা আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে, সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না, কোনো মানে হয়? হুমায়ুন আহমেদ কারো কাছে ভীষণ প্রিয়, ভীষণ জনপ্রিয় একজন লেখক, আবার কারো কাছে নিতান্তই বাজারি সস্তা লেখক। তবে তিনি যাই হন না কেন, জনপ্রিয় কিংবা সস্তা, তিনি বাংলা কথা সাহিত্যের একজন অনস্বীকার্য ব্যক্তিত্ব, একজন অনস্বীকার্য লেখক। আমরা তাকে অস্বীকার করতে পারি না। তো আজকে কথা বলবো হুমায়ুন আহমেদের কোন কোন বই আমার প্রিয় তা নিয়ে। মাঝে মাঝেই আমাকে অনেকে নক দেন যে হুমায়ুন আহমেদের কোন বইগুলো পড়া উচিত, কোন বইগুলো ভালো, এবং রিসেন্টলি আমি একটা রিকোয়েস্ট পেয়েছি যে হুমায়ুন আহমেদের বইগুলো নিয়ে, ভালো বইগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো ভালো মন্দের সংজ্ঞাটা আপেক্ষিক, এক একটা বই এক একজনের কাছে ভালো লাগতে পারে। আর হুমায়ুন আহমেদ এত লিখেছেন যে তার বইয়ের মধ্য থেকে মানে একদম কোন বই সবার ভালো লাগবে আবার কোন বই কারোই ভালো লাগবে না এরকমটা নিশ্চয়ই বলার কোনো সুযোগ নেই। তো আমি সাধারণত আমার কাছে কেউ যখন হুমায়ুন আহমেদের বইয়ের সাজেশন চায়, আমি যে বইগুলো সাজেস্ট করি বা আমার যে বইগুলো বেশি ভালো লেগেছে, বেশি ভালো লাগে, আমি বারবার পড়ি, আমি সেই বইগুলো নিয়েই অল্প করে কথা বলার চেষ্টা করছি। তো হুমায়ুন আহমেদের বইয়ের কথা আসলে সর্বপ্রথম যে বইগুলোর কথা আমার মাথায় আসে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা হিস্টোরিক্যাল ফিকশন বা সময় সিরিজের বইগুলো। এই বইগুলোর মধ্যে রয়েছে বাদশা নামদার, মধ্যাহ্ন, মাতাল হাওয়া, জোছনা ও জননীর গল্প এবং দেয়াল। এর মধ্যে বাদশা নামদার বইটা মুঘল সম্রাট হুমায়ুনকে নিয়ে লেখা। মধ্যাহ্ন গল্পটা দেশভাগ হওয়া পর্যন্ত, দেশভাগের আগের যেসব মানে যে সময়কালটা, সেই সময়কালটা থেকে শুরু করে দেশভাগ পর্যন্ত এই টাইম ফ্রেমটাকে নিয়ে মধ্যাহ্ন উপন্যাসটা লেখা। মাতাল হাওয়া উপন্যাসটা লেখা হয়েছে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে। জোছনা ও জননীর গল্প বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখা, এবং দেয়াল উপন্যাসটা স্বাধীনতা পরবর্তী এবং ওই যে 75 কেন্দ্রিক যে সময়টা, এটাকে উপজীব্য করে লেখা। এই সময় সিরিজের মধ্যে প্রথম যে 4টা বই অর্থাৎ মধ্যাহ্ন, বাদশা নামদার, মধ্যাহ্ন, মাতাল হাওয়া এবং জোছনা ও জননীর গল্প, এই প্রত্যেকটা বই আমার খুবই পছন্দের, এবং তার মধ্যে জোছনা ও জননীর গল্প আমার ভীষণ 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 প্রিয় একটা বই। আমার পছন্দের বইয়ের মানে সবচেয়ে প্রিয় বইয়ের তালিকায় এটা দ্বিতীয় স্থানে আছে। প্রথমটা জসীমউদ্দিনের বোবা কাহিনী এবং দ্বিতীয় স্থানে হুমায়ুন আহমেদের এই জোছনা ও জননীর গল্প বইটা। এই বইটার লাস্ট 2টা শব্দ আমি যতবার পড়ি আমার বুকের ভিতর কেমন একটা হাহাকার করে ওঠে। আর বাকি যে 4টা বই, বাদশা নামদার, মধ্যাহ্ন, মাতাল হাওয়াটা পড়ার পরে মানে এই বইটা দ্বিতীয়বার পড়ার সাহস হয় না, এরকম একটা লেখা হুমায়ুন আহমেদের। তো আমি যদি হুমায়ুন আহমেদের বই কেউ সাজেশন চায়, আমি প্রথমেই আসলে এই হিস্টোরিক্যাল ফিকশন গুলো সাজেস্ট করি, যে আমার মনে হয় হুমায়ুন আহমেদের এই বইগুলো মাস্টারপিস হবে। আচ্ছা, এরপর আসি হুমায়ুন আহমেদের সমগ্রগুলোর কথায়। সমগ্রর মধ্যে হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন সমগ্রটা আমার ভীষণ প্রিয়। বাংলা সাহিত্যে বা বাংলাদেশি সাহিত্যে সায়েন্স ফিকশন বললে সাধারণত মোহাম্মদ জাফর ইকবালের নামটাই মানে সর্বাগ্রে আসে বা আসতো। কিন্তু আমার কাছে হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন গুলো পড়ার পরে আমি একটা সময় জানতামই না যে হুমায়ুন আহমেদ সায়েন্স ফিকশন লিখেছেন, কিন্তু যখন আমি প্রথমবারের মতো হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন গুলো আবিষ্কার করি এবং সায়েন্স ফিকশন গুলো পড়ি, আমি মানে এনচ্যান্টেড কথা যেটা আর কি, আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম যে কি সুন্দর, কি চমৎকার। হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন গুলো আমার মনে হয় সব বয়সের সবার জন্যই মানে পড়ার উপযোগী। যেটা জাফর ইকবালের সায়েন্স ফিকশন অনেকটাই আছে যে কিছুটা শিশুদের, কিছুটা কিশোরদের উপযোগী, কিন্তু আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন গুলো সবগুলো হচ্ছে সব বয়সের মানুষের
পড়ার উপযোগী, কিশোর বলেন বা বড় বলেন, মানে সবাই পড়ার মতো। তো সমগ্র যদি সাজেস্ট করতে হয়, আমি হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন সমগ্রটা অবশ্যই সাজেস্ট করব। আর যদি সমগ্র কেউ পড়তে না চান, সেক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের কয়েকটা সায়েন্স ফিকশনের নাম বলছি। আমার দ্বিতীয় মানব, ফিহা সমীকরণ, তারপরে কুহক, অহক, তোমাদের জন্য ভালোবাসা, অনন্ত নক্ষত্র বিথি, এই সায়েন্স ফিকশন গুলো আসলে আমার খুবই প্রিয়। আর আমি বলবো যে সম্ভব হলে আপনারা সমগ্রটাই কিনে নেবেন, কারণ আলাদা আলাদা করে কিনতে গেলে যে খরচ পড়বে, তার থেকে সমগ্রগুলোতে আরেকটু টাকা যোগ করে সমগ্রটা নিয়ে নিলে আপনারা সবগুলো সায়েন্স ফিকশন পড়তে পারছেন। তো এটা হচ্ছে সমগ্রের মধ্যে সবচেয়ে প্রিয় যে সায়েন্স ফিকশন সমগ্র কথা বললাম। এরপরে হচ্ছে আপনার যে দুইটাকে আসলে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই, একটা হচ্ছে মিশির আলী সমগ্র এবং আরেকটা হচ্ছে হিমু সমগ্র। তো মিশির আলী সমগ্রর মধ্যে এটা দুইটা খণ্ড আছে, আবার হিমু সমগ্রেরও দুইটা খণ্ড আছে। মিশির আলী সমগ্রের প্রথম খণ্ডটা বেশ বড়, আর দ্বিতীয় খণ্ডটা তুলনামূলক ছোট। একই রকম ভাবে হিমু সমগ্রের প্রথম খণ্ডটা বেশি বড়, দ্বিতীয় খণ্ডটা তুলনামূলক ভাবে ছোট। তো হিমু সমগ্র এবং মিসির আলী সমগ্র, এই দুইটা হচ্ছে হুমায়ুন আহমেদের একদম ব্র্যান্ড আইকন, ট্রেড, মানে কি বলে এটাকে, একদম হুমায়ুন আহমেদ বিখ্যাতই যেসব কারণে, তার মধ্যে মিসির আলী এবং হিমু সিরিজ। এই কারণে হচ্ছে আমি বলবো যে সম্ভব হলে সমগ্রটাই সংগ্রহ করে ফেলা ভালো। আর যদি বাছাই করে একটা দুইটা বইয়ের কথা কেউ বলতে বলেন, তাহলে মিসির আলী সিরিজের মধ্যে আমার সবচেয়ে প্রিয় উপন্যাস হচ্ছে অন্য ভুবন। আমি এই বইটাই সর্বপ্রথম পড়ি মিসির আলী সিরিজের, এবং ওই সময়টা থেকে এই বইটা আমার এত প্রিয়। আমি মানে আমার ওই এই মিসির আলী, ওই যে সরি অন্য ভুবন উপন্যাসে যে তিন্নি মেয়েটা, এই মেয়েটার জন্য আমার কেন জানি মায়া লাগে। আমার মনে হয় যেন আমার কেন জানি মনে হয় আমি যদি এই বাচ্চাটাকে আমি বাস্তবে দেখতে পারতাম, বা এরকম একটা বিষয়। তো অন্য ভুবন, এটা সত্যি আমাকে মনে হয় যেন একটা অন্য ভুবনে নিয়ে যায়, এরকম একটা মানে অনুভূতি কাজ করে। তো এই কারণে আমি হচ্ছে মিসির আলী সিরিজে যদি কেউ একটা মাত্র বই সাজেস্ট করতে বলে, আমি এটা অন্য ভুবন সাজেস্ট করবো। অনেকেরই হয়তো দেবী পছন্দ, নিশিথিনী পছন্দ, বা আরো অনেকগুলো আছে, কিন্তু আমার কাছে অন্য ভুবনটা ভীষণ প্রিয়। আর মিসির আলীর দুইটা ছোট গল্প, একটা হচ্ছে সঙ্গিনী এবং আরেকটা হচ্ছে চোখ, এই দুইটা ছোট গল্প আমার মারাত্মক প্রিয়। তো আমি সাজেস্ট করবো মিসির আলী সমগ্রই পড়ার জন্য। আর যদি না হয়, তাহলে এই যে অন্য ভুবন উপন্যাস আর এই যে চোখ গল্পটা এবং সঙ্গিনী গল্পটা অ্যাটলিস্ট আপনারা পড়বেন। এরপরে হিমু সিরিজের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ময়ূরাক্ষী। এই ময়ূরাক্ষী হচ্ছে হিমু সিরিজের প্রথম বই, এবং এই বইটার মধ্যে রূপা চরিত্রটাকে আমার এত বেশি ভালো লেগেছে। মানে অন্যান্য হিমু সিরিজের অন্যান্য বইতে কোথাও রূপা আছে, কোথাও হয়তো রূপা নাই, কিন্তু ময়ূরাক্ষীর মধ্যে রূপার প্রেজেন্টেশনটা বা রূপা ক্যারেক্টারটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, বা আমার কেন জানি মনে হচ্ছে এটাই আসল রূপা। এবং হিমরূপার যে কেমিস্ট্রিটা, এবং হিমরূপার যে কেমিস্ট্রির মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটার কারণ একদম এই উপন্যাসের শেষে বলা আছে। তো এই কারণে হচ্ছে ময়ূরাক্ষী আমার কাছে ভীষণ প্রিয়। নামটাই তো কত সুন্দর, ময়ূরাক্ষী। একটা নদীর কথা কল্পনা করা হয়, যে নদীর আশেপাশে বসলে আমাদের সকল ক্লান্তি দূর হয়ে যায়, এরকম একটা যে অনুভূতি। মানে আমার কেন জানি মনে হয় যে মনে মনে সবারই বোধহয় একটা ময়ূরাক্ষী নদী আছে। যাই হোক, তো হিমু সিরিজের মধ্যে ময়ূরাক্ষী উপন্যাসটা আমার সবচেয়ে প্রিয়। তারপরে হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, এটাও আমার খুব পছন্দের। এবং এরপর যেগুলো আছে মোটামুটি, মানে হিমু সিরিজটা তো আসলে কি বলে এটাকে, মজা এবং আধ্যাত্মিকতা, মানে সবকিছুর একটা মিক্সড আপ। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে একটা ফানি ক্যারেক্টার, একটা আজগুবি ক্যারেক্টার উদ্ভর্ষক কর্মকাণ্ড করছে এরকম, কিন্তু এটার মাধ্যমে যে কিছু মেসেজ দেওয়ার একটা চেষ্টা আছে, ভালো। তো এই কারণে হচ্ছে আমি হিমু সমগ্রটাও আসলে সাজেস্ট করবো, যে হুমায়ুন আহমেদকে জানতে হলে আমার মনে হয় হিমু সিরিজটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তবে আপনারা সংগ্রহে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু এনিহাও পড়ার চেষ্টা করতে পারেন হিমু সিরিজটা, হিমু সমগ্র। আচ্ছা, এরপরে আসি ভৌতিক অমনিবাস বা ভৌতিক সমগ্রের কথা। এখানেও আমি বলবো যে হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন যেরকম আন্ডাররেটেড আমার কাছে মনে হয়, হুমায়ুন আহমেদের ভৌতিক যে লেখাগুলো আমার কাছে কেন জানি মনে হয় এগুলোও বেশ আন্ডাররেটেড। আমার কাছে এপার বাংলা ওপার বাংলা মিলে
বাংলা কথা সাহিত্যে আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদের ভৌতিক লেখাগুলোই সবচেয়ে ভয়ের। আমি আর কোন লেখকের লেখায় এতটা ভয় পাইনি যতটা আমি হুমায়ুন আহমেদের ভৌতিক লেখাগুলো পড়ে পেয়েছি। বিশেষ করে আমি তো ভয় গল্পটার কথা একদম মানে নির্দিষ্ট করে বলবো যে আর কোন লেখাও যদি না পড়েন অন্তত হুমায়ুন আহমেদের ভয় গল্পটা পড়বে। এই ভয় গল্পটা পড়ার পরে আমি অনেকদিন পর্যন্ত এই ভয়টা আমার মধ্যে ছিল এবং একটা অস্বস্তি আমার মধ্যে কাজ করছিল। আর এই গল্পটা ছাড়াও অন্যান্য যে গল্পগুলো আছে, ভৌতিক গল্পগুলো আছে, আমি আসলে হুমায়ুন আহমেদ একদম হরর পড়লে যে ফিলটা আসা উচিত হুমায়ুন আহমেদ আমার মনে হয় তার লেখার মধ্যে সেই ফিলটাই দিয়ে গেছেন। তো এই জন্য আমি আসলে ভৌতিক সমগ্রটাও হাইলি রেকমেন্ড করব। আচ্ছা, এরপর আসি আত্মজীবনীমূলক যে উপন্যাসগুলো সেগুলো নিয়ে। এখন এই আত্মজীবনীমূলক উপন্যাস আমার সবগুলো পড়া হয়নি, কিন্তু আমি যেগুলো যেগুলোই পড়েছি আমার মনে হয়েছে যে এই উপন্যাসগুলো হুমায়ুন আহমেদ তার যে সেই জাদুকরী লেখার স্টাইল, সেই স্টাইলে তিনি লিখেছেন। তবে আত্মজীবনীমূলক উপন্যাসগুলো নিয়ে একটু বিতর্ক আছে যে এখানে তিনি সব হয়তো সত্য কথা লেখেননি, বা তিনি যা লিখে গেছেন সেগুলোর কাউন্টারে এখন আজকাল অনেক কথা আসছে। তো এই কারণে আত্মজীবনীমূলক উপন্যাসগুলো আমার মনে হয় ব্লাইন্ডলি বিশ্বাস করার সুযোগ নেই, কিন্তু সুখপাঠ্য সাহিত্য হিসেবে নিঃসন্দেহে পড়া যেতে পারে। তো আত্মজীবনী উপন্যাসগুলো আলাদা আলাদা করে কেনার চেয়ে এটারও একটা সমগ্র পাওয়া যায় বেলা অবেলা নামে। আমার মনে হয় যে এটাও আপনারা সংগ্রহ করতে পারেন এবং পড়তে পারেন। আচ্ছা, এরপরে আসি এই সমগ্রর বাইরে গিয়ে হুমায়ুন আহমেদের তো অনেক উপন্যাস, এবং যতটুকু জানি 22 খণ্ডের উপন্যাস সমগ্র বের হয়েছে, আরো বের হবে বা এরকম। এখন সব উপন্যাস তো সবার ভালো লাগে না, সব উপন্যাস সবাই সংগ্রহে নাও রাখতে চাইতে পারেন। আমিও হুমায়ুন আহমেদের সব উপন্যাস পড়িনি, যেগুলো পড়েছি তার মধ্যে থেকে কোনটা কোনটা আমার বেশি প্রিয় আমি সেই নামগুলো, যেগুলো আমি আসলে সবাইকে সাজেস্ট করি, আমাকে কেউ বললে আমি এই বইগুলোর নাম আমি বলি। তো হুমায়ুন আহমেদের এই অন্যান্য উপন্যাসের মধ্যে আমার খুবই প্রিয় একটা উপন্যাস হচ্ছে তেঁতুল বনে জ্যোৎস্না। এই উপন্যাসটার কাহিনীটা যেরকম সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর এই উপন্যাসের এন্ডিং এর একটা লাইন, যে লাইনটা আসলে অনেক কোট করা হয় এবং খুবই পরিচিত একটা লাইন। লাইনটা যতবারই পড়ি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। লাইনটা হচ্ছে, ডাক্তার সাহেব, তুমি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছো, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব। তো এই লাইনটা যখন পড়ি বা এই লাইনটার কথা যখন চিন্তা করি তখন আমার মনে হয় যে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যে একটা সমর্পণ, এই অনুভূতিটা আসলে কাজ করে। তো তেঁতুল বনে জ্যোৎস্না আমার খুবই পছন্দের একটা বই। এরপরে আমি যদি বলি মেঘ বলেছে যাবো যাবো, এই উপন্যাসটার কথা। এই উপন্যাসটা যেমন ট্র্যাজেডি আছে তেমন রিয়েলিটি আছে, সবকিছু মিলে মানে শেষ করার পরে অন্যরকম একটা মানে কি বলবো হাহাকার এবং ভালো লাগার যে একটা মিশ্র অনুভূতি, এই এই অনুভূতিটার জন্য আসলে মানে মেঘ বলেছে যাবো যাবো আমার বেশ পছন্দের একটা উপন্যাস, আমি এটা সাজেস্ট করি সবাইকে পড়ার জন্য। এরপর বিখ্যাত কোথাও কেউ নেই, এই উপন্যাসটা, এটা মোটামুটি আমার মনে হয় কম বেশি সবাই কোথাও কেউ নেই নাটকটা দেখে ফেলেছেন। আমি পুরো নাটকটা এখনো পর্যন্ত দেখিনি, কিন্তু আমি উপন্যাসটা পড়েছি এবং উপন্যাসটা পড়ার পরে এই যে বাকের এবং মোনার চরিত্র এবং এদের এই উপন্যাসটার যে সমাপ্তিটা এত হাহাকার, মানে আমি পড়ার পরে আমার মনে হচ্ছিল যে আসলে এই পৃথিবীতে কারো জন্য কোথাও কেউ নেই, এরকম একটা অনুভূতি। তো আমি আসলে স্ট্রংলি এটা রেকমেন্ড করবো যে আপনারা যদি নাটক দেখেও থাকেন আপনারা উপন্যাসটা অন্তত একবার পড়বেন। এরপর এরপর বলবো বহুব্রীহি, এই উপন্যাসটার কথা। খুবই মজার একটা উপন্যাস, মানে হুমায়ুন আহমেদের যে কয়টা উপন্যাস খুবই হাসির এবং খুবই যে বলে না যে হ্যাপি এন্ডিং, একদম পারফেক্ট হ্যাপি এন্ডিং, যেটা এই উপন্যাসটা একদম সেরকম বহুব্রীহি। এটা নিয়ে টিভি নাটকও আছে। এখন টিভি নাটকের সাথে উপন্যাসের কতটুকু পার্থক্য এটা আমি এক্সাক্ট বলতে পারছি না, কিন্তু আমি উপন্যাসটা খুবই স্ট্রংলি রেকমেন্ড করব। যদি আপনারা হ্যাপি এন্ডিং এরকম বইগুলো যখন কেউ খোঁজেন, আমি এই বহুব্রীহি উপন্যাসটার কথা আমি আসলে সবাইকেই সাজেস্ট করি যে এটা আসলে পড়া উচিত। আচ্ছা, এরপরে অমানুষ নামে একটা
উপন্যাস। যতটুকু জানি এটা ম্যান অন ফায়ার এই বইটার ইংরেজি থেকে অ্যাডাপ্ট করা, এবং হুমায়ুন আহমেদ এত সুন্দর অ্যাডাপ্ট করেছেন। আমার কাছে অমানুষ গল্পটা পড়লে অমানুষের যে আহ ছোট্ট বাচ্চার যে চরিত্রটা এবং যে প্রোটাগনিস্ট জামশেদ, দুইজনের জন্য আমার আসলে খুব খারাপ লাগে। এবং এই অমানুষগুলো তো এখনো পর্যন্ত সমাজে মানে আমাদের চারপাশে চোখ মেললেই দেখা যায়। তো বইটা যখন পড়ছিলাম আমি আসলে শিউরে উঠছিলাম। আর এই যে জামশেদের মতো ক্যারেক্টার গুলো আমাদের বাস্তবে কেন নাই, বা ক্যারেক্টার গুলো বাস্তবে থাকলে কতটা মানে আসলে ক্যারেক্টার গুলো বাস্তবে দরকার ছিল, জামশেদের মতো ক্যারেক্টার গুলো। তো যাই হোক, এই অমানুষ বইটাও আমার খুব পছন্দের, আমি এটাও সাজেস্ট করি সবাইকে পড়ার জন্য। এরপর আরেকটা কিশোর উপন্যাস আছে, এটার নাম হচ্ছে ছেলেটা। মানে এটা কিশোর উপন্যাস টাইপের হলেও আমার মনে হয় এটা বড়দেরও ভালো লাগবে, আমার খুব পছন্দের একটা উপন্যাস। এর বাইরে আসলে অতিপ্রাকৃত বা ভৌতিক সমগ্রের কথা তো বললাম, তো অনেক সময় সমগ্রের মধ্যে দেখা যাচ্ছে যে দু একটা এই রিলেটেড বই বাদ পড়ে যায়। সেক্ষেত্রে পারুল ও তিনটি কুকুর এই উপন্যাসটা আমার কাছে বেশ মানে ভালো লেগেছিল, যে একটু প্যারানর্মাল টাইপের। আমি এটাও সাজেস্ট করব যেটা আপনারা পড়তে পারেন। তো এই তো মোটামুটি ছিল এগুলো। এবার আরেকটা বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে জন্মদিনের উপহার। এইটা মূলত হুমায়ুন আহমেদের বাছাই করা কিছু লেখা নিয়ে, কিছু ছোট গল্প, কিছু মিসির আলী সিরিজের কিছু, হিমু সিরিজের কিছু, তারপরে হচ্ছে একদম যে শিশু কিশোরদের উপযোগী কিছু লেখা, এরকম। তারপরে আত্মকথা মানে আত্মজীবনী টাইপের মনে হয়, মানে সব ধরনের সব জনরার কিছু কিছু লেখা নিয়ে সম্ভবত জন্মদিনের উপহার বইটা। তো আমি এই বইটা একটা লাইব্রেরি থেকে এনে পড়েছিলাম, তখনও পর্যন্ত হুমায়ুন আহমেদের অনেক বই আমার তখনও পর্যন্ত পড়া হয় নাই, যার কারণে ওই সংকলনটা আমার মারাত্মক ভালো লেগেছিল। এবং এখন তো আমার কাছে হুমায়ুন আহমেদের অনেকগুলো সমগ্র আছে, যার কারণে হয়তো জন্মদিনের উপহারটা আমার নিজের জন্য আর কেনা হবে না। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি মানে কিশোর বয়সী, বা কিশোর বলতে কি স্কুল সদ্য শেষ করেছে, কলেজে উঠেছে, এরকম টাইপের কাউকে যদি আপনারা হুমায়ুন আহমেদের বই উপহার দিতে চান, তাহলে এই জন্মদিনের উপহার এই সংকলনটা আমার মনে হয় আপনারা চোখ বন্ধ করে দিতে পারেন, কারণ এটা খুবই চমৎকার একটা সংকলন। এবং এই সংকলনের মধ্যে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে বড় মামা এবং রাজকুমারী সুবর্ণরেখা। এত চমৎকার একটা গল্প, মানে আমার অসম্ভব প্রিয় একটা গল্প। তো আমি এই জন্মদিনের উপহার বইটাও সাজেস্ট করব, যে আপনারা আপনাদের পরিচিত কাউকে যদি উপহার দিতে চান তাহলে এই বইটা আপনারা উপহার দিতে পারেন। আর রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছি হুমায়ুন আহমেদের ছবি বানানোর গল্প এই বইটা নিয়ে। আপনারা সবাই জানেন হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে আগুনের পরশমণি, সেটা দিয়ে উনি একটা সিনেমা বানিয়েছেন আগুনের পরশমণি নামেই, যে সিনেমাটি 8টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। তো এই সিনেমাটা বানানোর পেছনের যে গল্প, নেপথ্যের গল্পগুলো নিয়ে, নেপথ্যের ঘটনাগুলো নিয়ে হুমায়ুন আহমেদ লিখেছিলেন ছবি বানানোর গল্প বইটি। এবং এই বইটা পড়ে আমার আসলে খুবই ভালো লেগেছে, এবং খুব আফসোস হচ্ছিল এই জন্য যে হুমায়ুন আহমেদ এরপর তো আরো অনেকগুলো সিনেমা বানালেন, এই সবগুলো সিনেমা বানানোর কাহিনী নিয়ে তিনি যদি লিখতেন তাহলে হয়তো একটা ছবি বানানোর গল্প সমগ্র আমার সংগ্রহে থাকতে পারতো। তো এই বইটাও আমি আসলে স্ট্রংলি রেকমেন্ড করব হুমায়ুন প্রেমীদেরকে, এবং বাকিদেরকেও বলবো যে ছবির কারিগরি সংক্রান্ত বা একটা ছবি তৈরি করতে পেছনে কি কি শ্রম থাকে, কি কি ঘটনা থাকে, এগুলা জানার জন্য কেউ আগ্রহী থাকলে এই বইটা আসলে পড়তে পারেন। বাংলাদেশে সম্ভবত এই রিলেটেড বই খুব বেশি নেই। আচ্ছা, তো মোটামুটি এগুলোই আমার এই মুহূর্তে মাথায় আসছে, যে সেই হিস্টোরিক্যাল ফিকশন সিরিজের 5টা বই, তার মধ্যে 4টা স্ট্রংলি রেকমেন্ড করা, বাদশা নামদার, মধ্যাহ্ন, মাতাল হাওয়া, জোছনা ও জননীর গল্প, এবং দেয়াল। দেয়ালটা বলবো চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, কিন্তু বাকি 4টা আমি আসলে খুবই স্ট্রংলি রেকমেন্ড করব। তারপর হচ্ছে মিসির আলী সিরিজ, হিমু সিরিজ, তারপরে সায়েন্স ফিকশন সমগ্র, ভৌতিক সমগ্র, আর আত্মজৈবনিক সমগ্র, এবং এরপরে হচ্ছে যে উপন্যাসগুলোর নাম বললাম, তেঁতুল বনে জোছনা, মেঘ বলেছে যাবো যাবো, কোথাও কেউ নেই, আর তারপরে হচ্ছে অমানুষ, বহুব্রীহি,
আর এরপর হচ্ছে যে সিনেমা মেকিং এর গল্পটা, ছবি বানানোর গল্প, এই তো এগুলোই মোটামুটি মাথায় আসছে। ও আর দুইটা বই যেগুলো আসলে অনেকেই মনে করেন যে হুমায়ুন আহমেদের ক্লাসিক দুইটা উপন্যাস, সেটা হচ্ছে নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার, যেগুলো একদম হুমায়ুন আহমেদের একেবারে শুরুর দিকের লেখা। অনেকে বলেন যে ওই লেখাগুলো এত শক্তিশালী ছিল যেটা হুমায়ুন আহমেদ পরবর্তীতে ধরে রাখতে পারেননি। এখন আমি যেটা আগেও বলেছি যে ভালো মন্দ, সস্তা দামি, এই কথাগুলো আসলে আপেক্ষিক কিছু কথা। আমার কাছে যেটা দামি অন্যজনের কাছে সেটা সস্তা মনে হতে পারে, আমার কাছে যেটা মন্দ অন্যজনের কাছে সেটা ভালো মনে হতে পারে। এগুলো আসলে একদম প্যারামিটার সেট করে দেওয়ার সুযোগ খুবই কম। তারপরেও এই যে নন্দিত নরকে বা শঙ্খনীল কারাগারকে অনেকেই বলেন হুমায়ুন আহমেদের একদম ক্লাসিক উপন্যাসের আদর্শ উদাহরণ। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি পড়েছি এই দুটোই, আমার ভালোই লেগেছে, কিন্তু আমার বেশি প্রিয় বইগুলোর কথা আমি অলরেডি বলে ফেলেছি। এই দুইটা বই যদি আপনারা মনে করেন যে হ্যাঁ হুমায়ুন আহমেদের সবাই বলে ক্লাসিক, এই হিসেবে যদি আপনারা পড়তে চান, আপনারা অবশ্যই এই দুইটা বইও পড়তে পারেন। এবং আরো অনেক বই আছে, আমি হুমায়ুন আহমেদের আরো অনেক বই পড়েছি, কিন্তু সবকিছু মিলিয়ে যেগুলো আমার বেশি ভালো লাগার আমি সেগুলোর কথাই বললাম। আর এটা নভেম্বর মাস, হুমায়ুন আহমেদের জন্মদিনের মাস। হুমায়ুন প্রেমীরা সারা বছরই হুমায়ুন আহমেদকে পড়েন, তাকে স্মরণ করেন। এই মাসে হয়তো তাদের উচ্ছ্বাসটা আরেকটু বেশি থাকে। আমি হুমায়ুন আহমেদের ডাই হার্ড ফ্যান হয়তো না, কিন্তু আমি আসলে ওই যে বললাম যে হুমায়ুন আহমেদকে অস্বীকার করা যায় না। এবং হুমায়ুন আহমেদ কালজয়ী লেখক হবেন কি হবেন না সেটা কাল অর্থাৎ সময় প্রমাণ করে দেবে। আমার মনে হয় এখনো পর্যন্ত তার কালজয়ী লেখক হবার সময়সীমা পেরিয়ে যায়নি। এখনো পর্যন্ত, যদিও তিনি মারা গেছেন অনেক বছর হয়ে গেল, তারপরেও আমি বলবো এখনো পর্যন্ত উনি সমসাময়িক লেখকদের কাতারে এখনো ওনাকে রাখা যায়। কারণ প্রতি বইমেলায় এখনো ওনার বই মানে প্রচুর সেল হচ্ছে। ওনার স্টলের সামনে উনি নেই, ওনার স্টলের সামনে তবুও পাঠক পাঠিকাদের ভিড় থাকছে। এই যে আমরা তাকে নিয়ে আলোচনা করছি, এগুলো তো সম্পূর্ণই তার লেখার গুণে। তো আমি বিশ্বাস করি, আমার মনে হয় যে হুমায়ুন আহমেদ মানে অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে অবশ্যই কিছু বই কালকে জয় করবে বলেই আমি বিশ্বাস করি। তো এই জন্মদিনের মাসে হুমায়ুন আহমেদ প্রখ্যাত কথা সাহিত্যিক, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যারা মানে ভীষণ রকম হুমায়ুন প্রেমী তাদের জন্য রইল বিশেষ শুভেচ্ছা। এবং যারা হুমায়ুন আহমেদের বইয়ের খোঁজ করেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আমার প্রিয় বইগুলো নিয়ে আলোচনা করতে। নিশ্চয়ই এর বাইরেও হুমায়ুন আহমেদের আরো 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 অনেক বই আছে যেগুলো ভালো, আপনারা হয়তো পড়তে পড়তে সেগুলোর খোঁজও পাবেন, বা অন্য পাঠক যদি চান আমার এই এই ভিডিওতে কমেন্ট করেও সাজেস্ট করতে পারেন। তো দিন শেষে কথা এইটাই যে পড়ুন। একজন মানুষকে ব্যক্তি হিসেবে ভালো লাগুক বা না লাগুক, তার কোনো লেখা যদি ভালো থাকে, একজন পাঠক হিসেবে তার লেখা পড়ুন। ধন্যবাদ সকলকে।